আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি সংক্রান্ত যে নোটসটা দিয়েছিলাম সেটার আমরা একটু ভিডিও দিতে চলেছি আর কি। তো তো এই ত্রিকোণমিতির প্রয়োগ কিন্তু ফিজিক্সেও প্রচুর রয়েছে, ফলে তোমাকে এই জিনিসটা একটু খেয়াল করে শিখে নিতে হবে। তো ম্যাথমেটিক্সে কম বেশি সবাই বোধহয় শিখে নিয়েছো অলরেডি, কারণ কি অনেকেই দেখি নোট পড়ে সব কিছু করে পাঠিয়ে দিয়েছে। তো আমি অবশ্যই নোটসে বোঝানোর চেষ্টা করেছি, তো মোরলেস অনেকে বুঝেছে। তো আমরা আজকে এখানে কিন্তু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দেবো যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি। তো এখন বলে রাখি যে আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক যে অপেক্ষকগুলো রয়েছে, যেমন হচ্ছে ধরো সাইন কস ট্যান, এই যে অপেক্ষকগুলো রয়েছে সেই অপেক্ষকগুলোর বিভিন্ন কোণের মানের জন্য কত কত কোণ মান হয় আর কি, সেগুলো আমাকে শিখতে হয়। দেখো ক্লাস 10-এ তোমরা অলরেডি শিখে চলে এসছো যে সাইন 0-র মান 0, সাইন 30-র মান হাফ, সাইন 45 1/√2, সাইন 60 হচ্ছে √3/2, সাইন 90 ধরো 1। এরকম করে তুমি কসও শিখেছো, ট্যানও শিখেছো। সাইনের উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টো হচ্ছে সেক, এবং ট্যানের উল্টো হচ্ছে কট, এবং ওদের করসপন্ডিং যে ভ্যালুগুলো তুমি 0 থেকে 90 পর্যন্তই শিখেছো, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাকে যদি হেনকালে এরকম দিয়ে দেয় কোনো কোনো ধরো কোনো জায়গায় সাইন 120 লাগছে, বা কোনো জায়গায় ধরো কস 150 লাগবে, বা কোনো জায়গায় ধরো কস 120 লাগবে, বা কোনো জায়গায় ধরো ট্যান 150 লাগবে, এই ধরনের ধরো প্রশ্নতে তুমি তখন কি করবে? তুমি তো 90 পর্যন্ত মান জানো, তারপরে তো আর মান জানো না। তো ম্যাথামেটিক্সের স্যাররা অবশ্যই শিখিয়েছেন প্রথমে এই যে 120 কোণটাকে 90-এর গুণিতক প্লাস সামথিং কোণে প্রকাশ করতে হবে। মানে স্যার কি বলতে চাইছেন যে এই যে 120 কোণটাকে আমি কিভাবে ভাঙতে পারি না, 90 × 1, তাহলে 90 × 1 = 90 প্লাস 30, এটাও করতে পারি, হ্যাঁ কি না? আবার অনেকে এটাও করতে পারে 90 × 2 মানে কত হয়ে গেল 180, থেকে কত তাহলে বাদ দিতে হবে না -60, এভাবেও কিন্তু করতে পারে। একই রকম ভাবে 150টাতেও এরকম করতে পারে। 150টাকে কেউ কিরকম করতে পারে না, 150টাকে কেউ 90 × 1 প্লাস 60 এটা করতে পারে, অথবা 90 তোমার হচ্ছে 2 -30 এটাও করতে পারে। দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু না হচ্ছে 150 হচ্ছে, উপরের দুটোতে বলছি, নিচের দুটোর ক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে 120 হচ্ছে। তাহলে বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে মানে কি বলতে চাইছেন, যখন 90-এর থেকে বেশি কোণে দেওয়া থাকবে তখন আমাকে কি করতে হবে, 90-এর গুণিতক আকারে এবং সাথে প্লাস বা মাইনাসে আমাকে করতে হবে। যে অনেকে একশো প্রশ্ন করে দিবে যে স্যার তাহলে কস 180 কি করব, বা সাইন 180 তখন কি করব, তখন আমি কি করব যদি তোমাকে প্রশ্ন করে? তখন কিছু নাই, একই সেম টু সেম 180টাকে তুমি তো ভাঙার কি উপায় আছে? কি উপায় আছে যে 90 × 2 প্লাস 0 বা -0, আরে প্লাস 0 0-র আবার কি সাইন হয়ে থাকে, ঠিক আছে? তো এইভাবেই তোমাকে ভাঙতে হবে 180 যদি থাকে, মানে পুরোপুরি 180 বা 270 যদি কোথাও থাকে, এই 270টাকে কি করবে না 90 × 3 করে দেবে, 90 × 3 প্লাস 0 করে দেবে, কারণ জটিল কিছু হচ্ছে না, ঠিক আছে? তো স্যার অত কথা না বলে এবারে আপনি নিয়মটা শেখান যে আমার সাইন 120 বা কস 150 বা কস 120 যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে নির্ণয় করব। তো সেটার জন্য প্রথমে আগে শিখতে হবে, তোমরা ম্যাথমেটিক্সে শিখে এসছো যে ওই কোয়াড্রেন্ট, 4টা কোয়াড্রেন্ট আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। বাংলায় যদি বলি প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ ও চতুর্থ পাদ, ঠিক আছে? তো ওই পাদগুলোতে কোন কোন ত্রিকোণমিতিক রাশি মানে ফাংশন অপেক্ষক ধনাত্মক সেগুলোও কিন্তু জানতে হবে। তো সেগুলো আমি তোমাকে একটু জানিয়ে দিই। তো এখানে আমরা জানাবো, তো ধরো এটা হচ্ছে আমার প্রথম পাদ। এই প্রথম পাদে কে না অল, অল ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে পজিটিভ। মানে তুমি সাইন নাও, কোসেক নাও, ট্যান নাও, কট নাও, কস নাও, মানে কি বলবো সেক নাও, যাই নাও তুমি এখানে কিন্তু মানে যাই পাও বা যাই থাকুক না কেন তোমার হচ্ছে পজিটিভ হবে। না বিষয়টা ক্লিয়ার হয় না কিভাবে পজিটিভ হবে, আস্তে আস্তে বুঝতে পারবে। তো এই যে এই ফাংশনটা এটাকে এই যে পদটা এই পাদটাকে বলা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর কি, মানে দ্বিতীয় পাদ। এই দ্বিতীয় পাদে কারা কারা পজিটিভ হয় না সাইন থিটা পজিটিভ হয়, আর হচ্ছে কোসেক থিটা পজিটিভ হয়, ঠিক আছে? মানে সাইন এবং তার উল্টোটা পজিটিভ হয়। তারপরে এই এই পাদের এই পাদটাকে আমরা তৃতীয় পাদ বলি।
তৃতীয় পদে কারা কারা পজিটিভ হয়, না ট্যান থিটা পজিটিভ হয় আর কট থিটা পজিটিভ হয়। ঠিক আছে, এই দুটো অপেক্ষক পজিটিভ হয়। আচ্ছা, এই পাদেকে চতুর্থ পাদে কি হয়, না কস থিটা পজিটিভ হয় অথবা তার উল্টোটা সেক থিটা পজিটিভ হয়। বুঝতে পারলাম না স্যার? ঠিকই আছে, এগুলো ম্যাথামেটিক্সে একটু আধটু শিখেছি, অল্প স্বল্প বুঝতে পারছো, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। এরপরেই আমরা কিন্তু অঙ্কটাতে এগিয়ে যাব, যে তাহলে কে কোন পাদে পজিটিভ হয়, পজিটিভের কথা বলা হচ্ছে, ঠিক আছে, পজিটিভ কোন পাদে হয় সেটা আমরা কিন্তু ডিটেলসে বললাম। এরপরে একটা অঙ্ক না শেখানো অবধি তুমি কিন্তু পুরো ধারণাটা পাবে না। তো আমরা একটা অঙ্কই তুলব। তো ফার্স্ট অফ অল আমি এগুলো সব ইরেজ করে দিচ্ছি, অঙ্ক আমরা একটা তুলে নিচ্ছি। ধরো তোমাকে কোথাও দেওয়া আছে, আমি পাশাপাশি দুটো অঙ্ক করব। ধরো দেওয়া আছে সাইন 120, ধরো দেওয়া আছে কস 120। ঠিক আছে, এই দুটোর মান আমার কত হবে সেটা নির্ণয় করব 120 ডিগ্রি। তো এটাকে আমরা ভাঙবো সাইন 90 গুণিত 1 প্লাস 30। আমি এভাবেই ভাঙলাম, আমার এভাবে পছন্দ হলো তাই আমি এভাবে ভাঙলাম, তোমার কিন্তু অন্যভাবেও পছন্দ হতে পারে এবং সেটা তুমি সেভাবে ভাঙবে। তো এখন হচ্ছে যদি ভাঙার সময় তুমি 90 এর বিজোড় গুণিতকে ভাঙো, ঠিক আছে, 1 3 5 7 9 এই সমস্তগুলো বিজোড় গুণিতকে যদি ভাঙো তাহলে কি হয় না এই সাইনটা উল্টে যাবে। উল্টে যাবে বলতে এরকম যে সাইন কি হয়ে যাবে, এই কিছু নিয়ম আছে। যদি বিজোড় গুণিতকে ভাঙো, বিজোড় গুণিতকে বিজোড় গুণিতকে 90 এর আর কি 90 এর বিজোড় গুণিতকে ভাঙলে সাইন হয়ে যায় কস, এবং উল্টোটাও সত্য, কস হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, ট্যান হয়ে যাবে কট, আর সেক হয়ে যাবে কোসেক। ঠিক আছে, এদের বিপরীত গুলো সম্ভব। সাইন কি হয়ে যাবে, কট ফাংশন হয়ে যাবে যদি 90 এর বিজোড় গুণিতকে ভাঙি, বা কস কট কি হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। ঠিক আছে, বা বিপরীতটাও সত্য, এটা প্রথম ক্ষেত্রে বললাম। দ্বিতীয় ক্ষেত্রে, যেটা তৃতীয় ক্ষেত্রে বললাম আর কি, সেক যদি 90 এর বিজোড় গুণিতকে ভাঙা হয় তাহলে সেটা হয়ে যাবে কোসেক, বা কোসেককে যদি 90 এর বিজোড় গুণিতকে ভাঙা হয় তাহলে সেটা হয়ে যাবে সেক। তো সিম্পল মানেটা এখানে বোঝালাম, তাহলে এটা বললাম। তাহলে এটা কি করলাম, যে 90 এর বিজোড় গুণিতকে ভেঙেছি, এক তো বিজোড়, তাহলে এখানে সাইনটা কি হয়ে যাবে না এই নিয়ম অনুযায়ী সাইন হচ্ছে না কস হয়ে যাবে, সাইন হচ্ছে কস হয়ে যাবে। কস হয়ে যাওয়ার পর এই পদটি বসে যাবে কস 30 হয়েছে। এবারে এখানে একটা সাইন দিতে হয়, মানে চিহ্ন ব্যবহার করতে হয়। সেই চিহ্নটা এই যে পাদ ডিটারমাইন করে, তোমার হচ্ছে কোন পাদে অবস্থান করছে সেটা ডিটারমাইন করে তোমাকে সাইনটা বসাতে হবে। তো স্যার সেটা কিভাবে ডিটারমাইন করব? তো সেটা ডিটারমাইন করার জন্য আমরা এখানে পরিষ্কার করে সেটা জানাবো। তাহলে এইটা কার ঘর বলতো, 90। এটা কার ঘর, এটাও 90। এটা কার ঘর, এটাও 90, এবং এটা কার ঘর, এটাও 90। প্রত্যেকটা তো 90 90 করে। তাহলে তোমার কি আছে, 90 গুণিত 1 প্লাস 30, মানে 90 পেরিয়ে আরো 30 চলে যাচ্ছি, মানে আমি বেসিক্যালি কোন কোয়াড্রেন্টে থাকছি, 90 পেরিয়ে 30 চলে যাচ্ছি, মানে কোন কোয়াড্রেন্টে থাকছি, আমি দ্বিতীয় পাদে থাকছি। তো দ্বিতীয় পদে কে পজিটিভ হয় সেটা দেখতে হবে। দ্বিতীয় পদে সাইন পজিটিভ হয়, এবং অরিজিনাল ফাংশনটা কি আছে, যে প্রথমে যে ফাংশনটা আছে সাইন আছে। তো যদি মিলে যায় যে যে পজিটিভ হয় এবং অরিজিনাল ফাংশনটা সেটাই, তাহলে কিন্তু প্লাস বসবে। ঠিক আছে, প্লাস বসে গেল। এটা হলো শুধু সাইন ডিটারমিনেশন। তার সঙ্গে এই যে কসটা কিভাবে এলো সেটা আলাদা ব্যাপার। কসটা কিভাবে আসে, যে যদি 90 এর বিজোড় গুণিতকে ভাঙা হয় তবেই সাইন কস হয়ে যায় বা কস সাইন হয়ে যায়, সেটা তো আলাদা একটা নিয়মে আমি বললাম। ঠিক আছে, এরপর ওটা করার পর তো তোমাকে একটা সাইন ডেজিগনেট করতে হবে। সেই সাইনটা তুমি কিভাবে ডেজিগনেট করবে না, তোমাকে এই অনুযায়ী, এই কোণ অনুযায়ী কোন পদে অবস্থান করছে বা কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে সেটা তোমাকে দেখতে হবে। তো আমি দেখলাম 90 এর পর 30, কারণ 90 এর পর প্লাস 30 আছে, মানে সে দ্বিতীয় পদে অবস্থান করছে। আর দ্বিতীয় পদে অরিজিনাল ফাংশন কারা কারা পজিটিভ হয় না, সাইন পজিটিভ হয় আর কস পজিটিভ হয়। তো এখানে দেখতে হবে অরিজিনাল ফাংশনটা, অর্থাৎ প্রথম ফাংশনটা কি ছিল, সাইন। তো যেহেতু সাইন পজিটিভ হয়, এখানেও দেখতে পাচ্ছি সাইন পজিটিভ, তো সেই ক্ষেত্রে আমরা প্লাস বসিয়েছি। এবং cos 30 এর মান আমরা এখান থেকে বসিয়ে নেবো যে √3/2।
তো এটা হলো একটা হয়ে গেল, এটা একটা উত্তর হয়ে গেল। না স্যার এখানে না কিছু হজবরল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না ঠিক। তো আমি আরেকটা করছি, তাহলে বুঝতে পারবে। তো এইটাকেও আমি ভাঙবো, cos 120 আছে তো, তো এটাকে আমি একটু আলাদাভাবেই ভাঙি, ঠিক আছে। তো 90 গুণিত 2 মাইনাস 60, তবেই তো 120 হয়ে যাবে। এবারে আমি এটা 90 এর কি গুণিতকে ভেঙেছি, জোড় গুণিতকে ভেঙেছি। আর জোড় গুণিতকে ভাঙলে যে ফাংশনটাকে আমি ভাঙছি তো সেই ফাংশনটাই থাকবে। কিরকম, কসকে ভাঙছি 90 এর জোড় গুণিতকে, তাহলে কস কসই থাকবে, এই 60টা এসে বসে যাবে, হয়ে গেল। এবারে তোমাকে চিহ্নটা দিতে হবে, সেই চিহ্নটা তোমাকে ডিটারমাইন কিভাবে করতে হবে না, সেই পাদ গণনা করে করেই করতে হবে। তো এখানে আমি ছোট করে পাদ গণনা করছি। তো আমাকে কি 90 গুণিত 2 মানে এটা 90, তারপরে আবার 90, তার মানে 180 চলে গেছি, দিয়ে মাইনাস 60 মানে আবার এইদিকে ঘুরে এসে, মানে আমি কোথায় অবস্থান করছি, এটা 90, এটা হচ্ছে আবার 90, মানে 90 90 180, 180 থেকে 60 আবার ঘুরে আসতে হবে, কেন মাইনাস আছে। তো তাহলে মানে আমি কোথাও কোন পাদে রয়েছি না, পাদে রয়েছি আমি দ্বিতীয় পাদে। তো দ্বিতীয় পদে কারা কারা পজিটিভ হয় দেখো, সাইন আর কোসেক পজিটিভ হয়, কিন্তু অরিজিনাল ফাংশন এখানে কি আছে কস, তার কারণে কি হচ্ছে যে মিলছে না। অরিজিনাল ফাংশন যদি পুরোপুরি মিলে যায়, যে কোয়াড্রেন্টে আছি সেই কোয়াড্রেন্ট অনুযায়ী যে পজিটিভ হয় সেটার সঙ্গে যদি অরিজিনাল ফাংশন মিলে যায় তখন পজিটিভ বসবে, মানে প্লাস বসবে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কে পজিটিভ, আমি কোন কোয়াড্রেন্টে আসছি, 120টা কোন কোয়াড্রেন্টে আছে, বেসিক্যালি 120টা আছে না দ্বিতীয় পদে। এই দ্বিতীয় পদে কে পজিটিভ হয়, দ্বিতীয় পদে সাইন আর কোসেক পজিটিভ হয়, কিন্তু অরিজিনাল ফাংশন cos থাকার কারণে এটা মাইনাস বসবে। তো এটা কত হবে তাহলে না মাইনাস cos 60 মানে হচ্ছে মানে মাইনাস হাফ হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো একই রকম ভাবে আমি আরো দুটো তিনটে তোমাদেরকে করে দেখাচ্ছি, তাহলে তোমাদের পুরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তো এরপর দেখো আমরা কতগুলো ত্রিকোণমিতিক ফাংশন নিয়েছি, কোন সময় সেই কোন ত্রিকোণমিতিক ফাংশনগুলোর আমরা মান নির্ণয় করব। তো প্রশ্নটাতে কি বলেছে, নিম্নলিখিত ত্রিকোণমিতিক অপেক্ষকের মান নির্ণয় করো। তো আমরা একটি একটি করে যাব, তার জন্য আমরা এখানে কোয়াড্রেন্টে এঁকে নেব, ঠিক আছে। কোন কোয়াড্রেন্টে কে কে পজিটিভ হয় তা আমরা আগেই দেখে নিয়েছি, সেটা ভালো করে হয়তো তোমরা খাতায় প্র্যাকটিস করবে। তো তারপরে তোমরা এটা নির্ণয় করতে সক্ষম হবে। তো একটা একটা করে যাচ্ছি, দেখো সাইন 300 মানে কি করব আমরা না, আমরা এটা করলাম যে 90 গুণিত 3 প্লাস 30, ঠিক আছে। তাহলে সেটা সমান কি হবে না, যেহেতু 90 এর বিজোড় গুণিতক, 90 এর বিজোড় গুণিতক হলে কি হয় না সাইনটা cos হয়ে যায়, ঠিক আছে, বিজোড় গুণিতক হলে সাইন cos হয়ে যায় এবং এই 30টা বসে যাবে। তো এরপরে আমাকে সাইনটা বসাতে হবে, যে cos-এর সামনে আমি প্লাস বসাবো না মাইনাস বসাবো। তাহলে আমাকে দেখতে হবে যে এই যে সাইন 300 বা এইটা আমি বিস্তৃত করেছি 90 গুণিত 3 প্লাস হচ্ছে 30, তাহলে এই দেখো 90 গেলাম, তারপরে আবার 90 গেলাম, মানে দুবার হয়ে গেল, তারপরে আবার 90 গেলাম, মানে তিনবার হয়ে গেল, ঠিক আছে। দিয়ে তারপরে আবার কি করতে হবে না 30 যেতে হবে, তো ঠিক আছে 30 যেতে হবে, মানে এই পদে ঢুকে গেলাম। এই পাদটা কার না, এটা হচ্ছে চতুর্থ পাদ। এই চতুর্থ পাদটা হচ্ছে কার না, ওই পাদে হচ্ছে cos cos কিংবা হচ্ছে cos-এর বিপরীত হচ্ছে sec, ওরা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে অরিজিনাল ফাংশন কি আছে সাইন, তাহলে যেহেতু চতুর্থ পদে cos হচ্ছে পজিটিভ কিন্তু অরিজিনাল ফাংশন আছে সাইন, তাই আমরা এটা হচ্ছে মাইনাস বসাবো। এবারে তোমরা জানো সবাই যে cos 30 এর মান কত হয় না, cos 30 এর মান হয় না √3/2, cos 30 এর মান হয় √3/2, এবং এই যে মাইনাস সাইনটা টেক হয়েছে যেমন আমরা ডিটারমাইন করলাম। তো এইটা হলো একটা ব্যাপার। তো তারপরে আমরা পরপর আবার করব, ঠিক আছে। এই যে cos 150 করছি, দেখো cos 150টাকে আমি ভাঙছি, cos 150 মানে cos 90 * 1 + 60 এইভাবে ভাঙলাম। তাহলে যেহেতু বিজোড় গুণিতকে ভেঙেছি তাহলে cos কি হয়ে যায় sin হয়ে যায়, তাহলে sin দিয়ে 60 বসে গেল। sin 60 বসে যাওয়ার পর আমাকে কিন্তু sin মানে প্লাস হবে না মাইনাস হবে এটা আমাকে দেখতে হবে। তো তার জন্য আমি এই যে বিস্তৃত করেছি সেই অনুযায়ী আমরা করব। তাহলে 90 * 1 মানে এক ঘর 90 যাব, দিয়ে তারপরে যুক্ত আবার 60 মানে আবার একটু চলে আসবো, একটু চলে আসা মানে একটু 60 মানে তো একটু চলে আসতে হবে, হ্যাঁ, মানে বিয়োগ থাকলে ঘুরে যেতে হয়, যোগ থাকলে আবার পাতটাকে পেরিয়ে চলে আসতে হয়। তো এখানে সেই অনুযায়ী আমি কত দেখতে পাচ্ছি, কোন পাদে অবস্থান করছে না দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কে কে পজিটিভ হয় না সাইন পজিটিভ হয় এবং তার অপোজিট মানে হচ্ছে কোসেক পজিটিভ হয়, কিন্তু অরিজিনাল ফাংশন কি আছে cos আছে। তার জন্য আমরা কি করব, এখানটা মাইনাস বসাবো আর এটা মাইনাস মানে √3/2,
ঠিক আছে, মানে সাইন 60 মানে সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে একই রকম ভাবে এই cos 180টাও করছি, তাহলে cos এটা 90 গুণিত 2 প্লাস 0 করছি, তার মানে হিসাব মতো যেহেতু এটা কি হিসাবে ভাঙা হয়েছে, জোড় গুণিতকে ভাঙা হয়েছে, তাই cosটা cosই থেকে যাবে এবং সামনে কি বসে যাবে, 0 বসে যাবে। এবারে আমাকে এই পাশে প্লাস না মাইনাস সেটা বসাতে হবে। তার জন্য আমরা এখানে দেখে নেব যে স্যার এটা 90 দিয়ে তারপরে আবার 90 মানে 180 পর্যন্ত আমি চলে এলাম, তাই তো cos 180 তো দেওয়া ছিল, তো 180 পর্যন্ত চলে এলাম। তুমি বলো এই বাউন্ডারিটা কার বাউন্ডারি? এইটা হচ্ছে অল ফাংশনের বাউন্ডারি, এইটা হচ্ছে সাইনের বাউন্ডারি, ঠিক আছে, সাইন বা কোসেকের বাউন্ডারি। তার মানে আমি কার বাউন্ডারিতেই আছি, সাইনের বাউন্ডারিতে আছি। কিন্তু অরিজিনাল ফাংশন কি, অরিজিনাল ফাংশন cos হয়ে যাওয়ার কারণে এখানটা আমরা মাইনাস বসাবো, ঠিক আছে। হ্যাঁ, তো এটা cos 0 এর মান কত হয় গো, 1, তো এটা তাহলে হচ্ছে -1। বোঝাতে পারছি যে স্যার এটা তাহলে যদি sin 180 পরেরটাই দেওয়া আছে, হ্যাঁ পরেরটাই দেওয়া আছে, তাহলে বুঝতে পারবো যে পার্থক্যটা কি। তাহলে এটাকেও ভাঙছি sin 90 গুণিত 2 প্লাস 0, তাহলে যেহেতু বিজোড় গুণিতকে ভেঙেছি সাইন সাইনই থাকবে, মানে সাইন 0 হয়ে গেল। এবারে কথা হচ্ছে যে আমি এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো, প্লাস বসাবো না মাইনাস বসাবো, সেটা ডিটারমাইন করবে এইভাবে। তাহলে এটা 90 দিয়ে তারপরে আরো 90, মানে কার বাউন্ডারিতে আছি, সাইনের বাউন্ডারিতে আছি, ঠিক আছে, সাইন বা কোসেক। এখানে কার বাউন্ডারি, সাইন বা কোসেকের বাউন্ডারি। তাই যে কোনো যেহেতু সাইন বা কোসেকের বাউন্ডারি এবং অরিজিনাল ফাংশনটা আমি দেখতে পাচ্ছি সাইন, সেক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ, আর sin 0 এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে কি হলো, বেশিরভাগ যে যে মানগুলো ফিজিক্সে লাগে সেই মানগুলোই তোলা আছে। দেখো cos 150 এটা লাগে, বা cos 180 এটা বেশি লাগে, বা sin 180 এটা বেশি লাগে। তারপরে sin 270 সেটাও তুমি দেখতে পাবে। sin 270 মানে কি গো, sin 90 গুণিত 3 প্লাস 0। এবারে কি না, সাইনটাকে আমি এই যে এটাকে বিজোড় গুণিতকে ভেঙেছি, 3 মানে তো বিজোড়, তাহলে বিজোড় গুণিতকে ভাঙার কারণে সাইনটা কি হয়ে যাবে, cos হয়ে যাবে, ঠিক আছে, cos 0 হয়ে গেল। এবারে আমাকে এখানে বসাতে হবে প্লাস না মাইনাস, সেটা ডিটারমাইন করব কিভাবে না, এই যে কোয়াড্রেন্ট হিসাবে। তো পাশে আমি কোয়াড্রেন্টের আবার ছবি আঁকবো, প্রত্যেকটা অঙ্কের পাশে পাশে দেখবো কোয়াড্রেন্টের ছবি এঁকে এঁকে আমি সাইনটা ডিটারমাইন করেছি নোটসে। তাহলে 90 গুণিত 3 মানে এটা হলো একটা 90, তারপরে এটা হলো 180, তারপরে এটা হলো 270, মানে কার বাউন্ডারিতে আছি না, এটা কার ঘর হয়, tan এর ঘর হয়, ঠিক আছে, tan বা cot এর ঘর হয়, ঠিক আছে। কিন্তু অরিজিনাল ফাংশন কি আছে, sin, যে কারণে এখানে মাইনাস বসবে, তাহলে হবে -1, cos 0 এর মান হচ্ছে -1, ঠিক আছে। তো এইভাবে তোমাকে ডিটারমাইন করতে হবে। এবার tan 150টা করে দেখাচ্ছি। tan 150টাকে এইভাবে ভাঙছি, 90 গুণিত 2 -30। তো এই অনুযায়ী ভাঙলে কি হবে, এটা একটু পরে করব। তো এই অনুযায়ী ভাঙলে কি হবে না, যেহেতু বিজোড় গুণিতকে ভাঙা আছে, 90 গুণিত 2 করা আছে না, তাহলে tan ফাংশন tanই থাকবে, ঠিক আছে। বিজোড় গুণিতকে করলে ফাংশন কোনো চেঞ্জ হয় না, ওটাই থাকে, tan ফাংশন tanই থাকবে, দিয়ে 30 বসে যাবে, ঠিক আছে। এরপর তোমাকে কি করতে হবে না, চিহ্নটা লিখতে হবে। চিহ্নটা লেখার জন্য এই বিস্তৃত অনুযায়ী তোমাকে এগোতে হবে। তাহলে প্রথমে 90 গুণিত 2 মানে 90 গেলাম, আবার 90 গেলাম, দুবার হয়ে গেল। এবারে -30 আসা থাকার কারণে একটু ঘুরে যেতে হবে, মানে ওই বিয়োগ হচ্ছে না, বিয়োগ হচ্ছে মানে কি, মানে এটা হচ্ছে তোমাকে ঘুরে যেতে হচ্ছে, ঠিক আছে। আরে 150 মানে তো এই ঘরেই থাকবে, এটা 90, এটা তো 180, তাহলে 150 কোথায় থাকবে, এই দ্বিতীয় পদেই তো থাকবে, হ্যাঁ কি না। 90 থেকে 180 পর্যন্ত তো দ্বিতীয় পদ, তাই না। তো তাহলে হয়ে গেল। তাহলে আমি কোন পাদে আছি, দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কে পজিটিভ হয়, আমি বলেই রেখেছি অলরেডি, সাইন বা কোসেক পজিটিভ হয়, কিন্তু অরিজিনাল ফাংশন কি আছে, tan, তো যে কারণে এখানটা মাইনাস বসবে। তো দিস শুড বি -1/√3, ঠিক আছে, বোঝাতে পারলাম। একইভাবে নোটসে প্রচুর উদাহরণ করে দেওয়া আছে, খুব সুন্দরভাবে বোঝানো আছে, এবং তোমাদের বাড়ির কাজও করতে দেওয়া আছে, খুব সুন্দরভাবে তোমরা কিন্তু করে নিতে পারবে। তো এটা করার আগে তোমাকে ওই কোন পাদে কে পজিটিভ হয় সেটা জানতে হবে। আর জোড় গুণিতক থাকলে কি হয়, কোনো পরিবর্তন হয় না সাইনের, সেটা তোমাকে জানতে হবে। মানে কোনো পরিবর্তন হয় না অপেক্ষকটা, সাইন বলছি না, কোনো অপেক্ষকটা পরিবর্তন হয় না, মানে সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই থাকবে, যদি 90 এর জোড় গুণিতকে ভাঙো। আর যদি 90 এর বিজোড় গুণিতকে ভাঙো, তাহলে কি হয়ে যায়, সাইন হয়ে যায় কস, বা কস হয়ে যায় সাইন, আবার ট্যান হয়ে যায় কট, বা কট হয়ে যায় ট্যান,
বা সেক হয়ে যায় কোসেক বা কোসেক হয়ে যায় সেক, এই অনুযায়ী তোমার হচ্ছে পরিবর্তন ঘটে। এবং তার সাথে সাথে তুমি চিহ্নটা কিভাবে ডিটারমাইন করবে না, কোয়াড্রেন্ট সিলেক্ট করে তোমাকে যেভাবে তুমি কোনটা দেওয়া আছে সেইভাবে বিস্তৃতি এগিয়ে তুমি দেখবে কোন কোয়াড্রেন্টে এসে পৌঁছাচ্ছি এবং সেই কোয়াড্রেন্টে কে পজিটিভ হয় আর অরিজিনাল ফাংশনটা কি আছে সেইটা দেখে তুমি চিহ্নটা অর্থাৎ প্লাস বসবে না মাইনাস বসবে সেইটা কিন্তু নির্ধারণ করবে। তো নোটসের উদাহরণগুলো তুমি দেখো, আমার ভিডিওটা চাইলে তুমি দুবার দেখো, দেখে তোমরা এইচডাব্লিউ গুলো করে পাঠাও। এরপরে আমরা বলে রাখি যে এই চ্যাপ্টারটা পুরো প্রথম যে চ্যাপ্টারটা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, সেই চ্যাপ্টারটা তো পুরোপুরি কমপ্লিট হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দুটো ম্যাথমেটিক্সের ক্লাসও করে নিয়েছি, একটা ডিফারেন্সিয়েশন, একটা এই ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের মানের জন্য অপেক্ষকের মানগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটাও করে নিলাম। কেন এই দুটো করলাম না, পদার্থবিজ্ঞানে এই দুটোর ব্যবহার খুবই আছে, খুবই ব্যবহার আছে, তো যে কারণে আমি করে দিলাম। যেহেতু এগুলো ম্যাথমেটিক্সের জিনিস, ম্যাথমেটিক্সের স্যাররা করাবেন, হয়তো পরে করাবেন, কিন্তু ফিজিক্সে যেহেতু লাগবে তাই আমি এটা আগে করে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে এরপরে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শুরু করব। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারে দুটো নোটস প্রোভাইড করে দেবো, ঠিক আছে। প্রথম নোটসটা জাস্ট রিডিং দেওয়ার নোটস, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে ভিডিও আপলোড করব। 30 তারিখ পর্যন্ত কিন্তু এই অনলাইন ভিডিও আপলোড করা হবে, তারপরে কিন্তু সবাইকে অফলাইনে আসতে হবে। তো অফলাইনে যেটা আমরা আরেকটু বলে দিই যে প্রথম চ্যাপ্টারে ভৌত রাশি ও পরিমাপের মাত্রাতে দুটো ইনস্ট্রুমেন্টাল তোমার হচ্ছে টপিক আছে। একটা হচ্ছে স্লাইড ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপার। তো ওই স্লাইড ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে কিভাবে তুমি দৈর্ঘ্য পরিমাপ করবে বা বেগ পরিমাপ করবে তার পদ্ধতিটা আমি কিন্তু অফলাইনে শেখাবো, কারণ অনলাইনে হবে না। একইভাবে আরেকটা যন্ত্র রয়েছে স্ক্রু গেজ, সেই স্ক্রু গেজের সাহায্যে কোনো সূক্ষ্ম বস্তুর বেগটা তুমি পরিমাপ করে নিতে পারো, তো সেটাও কিভাবে পরিমাপ করবে তো আমরা অফলাইন ক্লাসে যাব। ইনস্ট্রুমেন্ট আমার কাছে আসে, ফলে তুমি অফলাইনে ইনস্ট্রুমেন্টকে হাতে নিয়ে হাতে কলমে তুমি শিখতে পারবে। তো এটা অনলাইনে শেখানো যাবে না বলে ওই দুটো টপিক আমরা অমিট করে দিচ্ছি। যখনই অফলাইন পুরোপুরি সব ছেলেমেয়েরা ক্লাস করতে আসবে তো তখনই আমরা কিন্তু ওই দুটো টপিক আগে পড়িয়ে নেবো, তার সাথে সাথে অঙ্ক করিয়ে নেবো, দিয়ে আমরা ভেক্টরটা শুরু করবো, ঠিক আছে। তো ভেক্টরের নোটস আমরা এই ভিডিওর পরে দিয়ে দেবো।